মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর 2014 সালে সেম জিনিস করেছিল এবং যারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করবে না তাদের জন্য ফাইনও চালু করেছিল, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়নি। আবারও তিনি এই হুমকি দিয়েছে এবং হুমকিটা যে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজকে আন্দোলন থেকে বিরত থাকার নির্দেশ, সেটা কিন্তু প্রকাশ্যে এসছে। 56 যে আমাদের এখানে কোনোভাবেই প্রতিষ্ঠিত হবে না, তাহলে আবার বিল আনতে হবে, বিল বিধানসভায় বিল এনে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে সেটা গ্রহণ করতে হবে বলেই আমরা মনে করি। ট্রাইব্যুনাল পরবর্তী উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতে এখন বিচারাধীন। তারা বলেছে যে ডিএ শুধু আইন না, সাংবিধানিক অধিকার, এমনকি মৌলিক অধিকার, তবুও ডিএটা দিচ্ছে না। তাদের মানসিকতা নেই। আমরা জানি যে এই যে অনিচ্ছুক হাত থেকে, এই সরকারের অনিচ্ছুক হাত থেকে ডিএ যদি আদায় করতে পারি, তাহলে একমাত্র আদালতই আমাদের ভরসা। ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের 4 জন সরকারি আধিকারিক তারা আন্দোলনের পথে, অনশনের পথে। তৃণমূল বলছে যে ডিএ মামলা তো আদালতে চলছে, তাহলে কেন অনশন, কি বলবেন? না দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি 16 সালে ডিএ মামলা করেছি। আজ সেই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। বর্তমানে যারা এই অনশন করছে বা মিছিল মিটিং করছে তারা ডিএ মামলার সাথে নেই। স্বাভাবিকভাবে তাদের দায়িত্বটাও আদালতকে যে অবমাননা করার, সেই দায়িত্বটা তাদের উপর বর্তাচ্ছে না। কিন্তু আমরা যেহেতু মামলাকারী সংগঠন, আমরা আদালতকে সম্মান শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্ট থেকে যতদিন না ডিএ মামলাটা রিলিজ হচ্ছে ততদিন আমরা প্রত্যক্ষভাবে সরকারের বিরুদ্ধে আমরা এই ডিএর ব্যাপারে কোনো আন্দোলন করছি না। অন্য আন্দোলন নিশ্চয়ই বজায় আছে, কিন্তু ডিএ চাই, ডিএ দাও, এই মুহূর্তে ডিএ দিতে হবে, সেটা আমরা একটা দায়িত্বশীল সংগঠন হয়ে সে ব্যাপারে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারি না। তাহলে আমরা মনে করছি যে আদালতকে অবমাননা করা হবে। আর তারা তো স্বাভাবিকভাবে তাদের যেহেতু ডিএ মামলা নেই, তারা সরকারের উপর চাপ সৃষ্টি করছে, তাদের সংগঠন করছে, সেক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই। এটাই হলো মূল কথা। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে বা সংগঠনগুলির মধ্যেই যদি এত মতপার্থক্য বা বিভেদ থাকে, তাহলে কি করে ডিএ পাবেন বা আদায় করবেন? না, সেটা তো একটা স্বাভাবিক নিয়মই আমরা দেখতে পাচ্ছি। কারণ গত কয়েকদিন আগে আমরা মহাবোধি সোসাইটিতে একটা সেমিনার হয়, সেই সেমিনারে আমরা উপস্থিত ছিলাম। সেখানে ওই যে সংগ্রামী যৌথ মঞ্চে বেশ কয়েকটি সংগঠন ছিল, তারা সেই সেমিনারে উপস্থিত ছিল এবং পরবর্তীকালে আগামী 28শে জানুয়ারি 2024 ভারত সভা হলে একটা কনভেনশন হচ্ছে। সেই কনভেনশনে উপস্থিত থেকে পরবর্তীকালে এই যে ডিএ মামলার যে রিলিজ হলে পরে কোন ধরনের আন্দোলন করা যায় বা কী কর্মসূচি নেওয়া যায় সেটা নিয়ে আলোচিত হবে। সেটা হচ্ছে 28শে জানুয়ারি 2024। এখন অনেকেই হয়তো বলছে যে আপনারা এর আগে যৌথতে ছিলেন না, তাহলে এই যে যৌথ আবার একটা কর্মসূচি নিতে চলেছে, তাতে আপনারা সামিল হচ্ছেন কেন? এটাও অনেক কর্মচারীদের মধ্যে প্রশ্ন হতে পারে। কিন্তু আমরা মনে করছি এবার এই যে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে যে ডিএ মামলাটা আছে, আমরা মনে করছি যে এবার ডিএ মামলাটা ডিসপোজ হয়ে যাবে এবং সেটা আবার হাইকোর্টে চলে আসবে। হাইকোর্ট যখনই নির্দেশ দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ দিতে, তখন যাতে আমরা মানে অধিকাংশ কর্মচারী সংগঠনগুলোকে নিয়ে একযোগে আন্দোলন করে ওই যে কোর্টের রায় অনুযায়ী ডিএ দেওয়ার কথা বলেছে সেটা যাতে আদায় করতে পারি, সেই কারণে আমরা এই যৌথ যে মঞ্চ আবার তৈরি হতে যাচ্ছে, সেখানে আগামী 28 তারিখ আমরাও উপস্থিত থাকতে চলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরকারি কর্মচারীদের গাফিলতির কথা বলেছেন এবং 56 যে প্রয়োগ করে সরাসরি বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। একবারে বার্তা পরিষ্কার যে ডিএর আন্দোলন বন্ধ করতে হবে। তো এটা কোন দৃষ্টিকোণে দেখছেন? দেখুন, ব্যাপারটা কি, এই যে মাননীয় যে কথাটা বলেছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা আইন, সেটা হচ্ছে আইএস আইপিএসদের উচ্চ স্তরের আমলাদের আইন।
এক্ষেত্রে দেখুন এই আইন আমাদের এখানে এখনও বলবৎ হয়নি এবং মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর 2014 সালে সেম জিনিস করেছিল এবং যারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করবে না তাদের জন্য ফাইনও চালু করেছিল, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়নি। আবারও তিনি এই হুমকি দিয়েছে এবং হুমকিটা যে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজকে আন্দোলন থেকে বিরত থাকার নির্দেশ, সেটা কিন্তু প্রকাশ্যে এসছে। অর্থাৎ ধরুন এই যে ধর্মঘট ডেকেছে বা এই যে অনশন কর্মসূচি নিচ্ছে সংগ্রামী মঞ্চ, যৌথ মঞ্চ, তাতে মানে যাতে এই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকে, সেটাও কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে মুখ্যমন্ত্রী এই ধরনের একটা হুমকি দিয়েছে। কারণ 56 যে আমাদের এখানে কোনোভাবেই প্রতিষ্ঠিত হবে না, তাহলে আবার বিল আনতে হবে, বিল বিধানসভায় বিল এনে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে সেটা গ্রহণ করতে হবে বলেই আমরা মনে করি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। এর পরবর্তী ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে আপনারা পাল্টা চ্যালেঞ্জের রাস্তা বেছে নেবেন? দেখুন, মুখ্যমন্ত্রী অনেকবারই এই কর্মচারী সমাজকে যা ইচ্ছে তাই বলেছে, মানে ঘেউ ঘেউ করবেন না, আমার ইচ্ছে অনুযায়ী দিয়ে দেব, সেই কথাটা বলেছে। চোর ডাকাত বলেছে এবং কর্মচারীদের সমাজের কাছে একটা হেয় প্রতিপন্ন করার সবসময় চেষ্টা চালাচ্ছে এবং সাধারণ মানুষ, আর তিনি এই যে খেলা মেলা কন্যাশ্রী নানা রকম ভাতা দিয়ে সমাজে আমাদের উপর একটা বিষাদাকার করছে। মানে দেখো, এরা ডিএ চাইছে, ডিএ দিলে কিন্তু আমি তোমাদের এই ভাতা দিতে পারবো না, এইভাবে সমাজকে আমাদের থেকে একটা বিচ্ছিন্ন করতে চাইছে। কিন্তু দেখুন, আমরা তো সরকারি কর্মচারী, আমরা তো আইন মেনে সরকারের কাছে ডিএ চাইছি এবং ট্রাইব্যুনাল পরবর্তী উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালতে এখন বিচারাধীন। তারা বলেছে যে ডিএ শুধু আইন না, সাংবিধানিক অধিকার, এমনকি মৌলিক অধিকার, তবুও ডিএটা দিচ্ছে না। ঐচ্ছিক নয় এটা তো বলেন। ঐচ্ছিক, তিনি তো সেটাই বলছে যে আমার ইচ্ছার উপর নির্ভর করে। সেটা কেন বলছে? হাইকোর্ট বলে দেওয়ার পর, ট্রাইব্যুনাল বলে দেওয়ার পর তিনি ঐচ্ছিক বলতে পারেন? তিনি তো আদালতকে অবমাননা করছে। আদালত তো আমাদের তো আইন, আদালত সাংবিধানিক অধিকার বলেছে, কিন্তু ঐচ্ছিক নয় এটা তো বলেন, যেটা সরকার বলছে ঐচ্ছিক। হ্যাঁ, না, ঐচ্ছিক কেন বলবে? ঐচ্ছিক বললে কি সাংবিধানিক অধিকার বলতে পারে? আদালত তো সাংবিধানিক অধিকার বলেছে, তাহলে ঐচ্ছিক বলবে কিভাবে? এবং মৌলিক অধিকারও বলেছে। উচ্চ আদালতের সম্প্রতি যে মানে রায়টার বিরুদ্ধে গেছে, সেটাকে তো মৌলিক অধিকার পর্যন্ত বলেছে। মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সে কথা বলে দেওয়ার পর আদালত ঐচ্ছিক কেন বলবে? ঐচ্ছিক তো বলছে, মাননীয় বলছে যে আমার ইচ্ছে হলে আমি দিয়ে দেবো, এবং সেটা তো দিচ্ছে। তাদের মানসিকতা নেই, সরকারের মানসিকতা নেই। সাংবিধানিক আর ঐচ্ছিক তো আলাদা, দুটো এক তো না। অবশ্যই সাংবিধানিক আর ঐচ্ছিক তো, ঐচ্ছিক মানে কি, যে আমার ইচ্ছে হলো আমি দিয়ে দেবো, ইচ্ছে নেই তোমরা ডিএ পাবে না, সেটাই তো করছে। 1/1/20 থেকে ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে, তিনি কি করলো? 20 সালে কোনো ডিএই দিল না। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। সরকার তো দেবে না ডিএ বা বাড়াবে না এই কথা বলছে না, সরকার অনেকটাই বাড়িয়েছে, 6% বৃদ্ধি হয়েছে। পাশাপাশি তারা এটাও বলছে যে কেন্দ্র টাকা আটকে রেখেছে, আপনারা সেই দিকে কেন আন্দোলন করছেন না? টাকা আসলে পরে ডিএ অবশ্যই দেওয়া হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আদালতে আমরা যাওয়ার পরে, প্রথম যখন উচ্চ আদালতে যায়, মাননীয়া নিশিতা, প্রধান বিচারপতি নিশিতা মাত্রে তপব্রত চক্রবর্তীর বেঞ্চ সরকারকে নির্দেশ দিয়েছিল যে হলফনামা দিয়ে আপনাদেরকে জানাতে হবে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী কত শতাংশ ডিএ পাচ্ছে। হলফনামা নির্দিষ্ট তারিখ বলে দিয়েছিল যে 11/9/17 মধ্যে, 11/9/17 সাল। এবার সেই নির্দেশ মানার জন্য 7/9/11 মধ্যে তিনি নজরুল মঞ্চে
15% ডিএ ঘোষণা করলো। কবে থেকে না 1/1/18 থেকে। সেটা নিয়ে হাইকোর্টে গেল, গিয়ে বলল যে আমরা 15% ডিএ ঘোষণা করেছি। তখন আমাদের আইনজীবীরা বলল তাহলে এখনও তো 25% বাকি আছে। সেই 25% আবার ঘোষণা করলো 1/1/19 থেকে। দেখুন 1/1/18 এবং 1/1/19, 15 এবং 25, 1 বছরের মধ্যে 40% মহার্ঘ ভাতা দিল। এবার দিয়ে 1/1/20 থেকে তিনি বেতন কমিশন ঘোষণা করে ডিএটা দিল না। এই ডিএটা দিল না আদালতের উপর ক্ষিপ্ত হয়ে। আদালতের উপর ক্ষিপ্ত হয়ে বেতন কমিশন করলো, অর্থাৎ বেতন বৃদ্ধি হলো। 40% মহার্ঘ ভাতা দিল 1 বছরে, বেতন বৃদ্ধি করলো, ডিএটা দিল না সে বছর। কারণ তিনি আদালতের উপর রাগান্বিত হয়ে ডিএটা দিল না। তাহলে কত টাকা তার দিতে হলো? 40% মহার্ঘ ভাতা, 2.57 গুণিতক বেতন বৃদ্ধি। তাহলে এতগুলো টাকা তো সরকারি কর্মচারীদের দিল বেতন, ষষ্ঠ বেতন কমিশনের শুরুতে। তাহলে তাদের মানে দৈন্যতা প্রকাশ পায় কিভাবে? তার মানসিকতা নেই, ডিএ দেওয়ার মানসিকতা নেই। এই মানসিকতা নেই বলে আমরা জানি যে আমরা কিন্তু 16 সালের আগ পর্যন্ত আমরা এই ডিএর জন্য মারাত্মক আন্দোলন করেছি, যৌথ আন্দোলনও করেছি। কিন্তু তিনি কি করতেন? নয় মিথ্যে মামলা, নয় মানে সাগর থেকে পাহাড়ে বদলি করে দিত। কর্মচারী সমাজ আসতে ভয় পেত। আমরা তার জন্য মামলায় গেছি। আমরা জানি যে এই যে অনিচ্ছুক হাত থেকে, এই সরকারের অনিচ্ছুক হাত থেকে ডিএ যদি আদায় করতে পারি তাহলে একমাত্র আদালতই আমাদের ভরসা। এখনও সাধারণ কর্মচারী আজকে মানে মামলাটার দিকে তাকিয়ে আছে। বারবার এইমাত্র আপনি দেখলেন ফোন করলো যে মলয়বাবু এখনও ডেট পেয়েছেন কিনা। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মামলাটা উঠলে মামলাটা রিলিজ হবে বলে আমরা মনে করছি। সম্প্রতি সেমিনারেও মাননীয় অশোক গাঙ্গুলি তিনি বলছেন আমি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলাম, কিন্তু দুঃখজনক এবং লজ্জাজনক কেন 10 বার মামলাটা ওঠার পরেও শুনতে পাচ্ছে না।